This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। অনির্বাণ, বাংলায় যখন এসআইআর আবহ তখন বেশ কিছু শব্দবন্ধ রয়েছে যেগুলো আমরা আচ্ছার শুনছি, যেমন বাংলাদেশি, অনুপ্রবেশকারী, মুসলিম, রোহিঙ্গা, ভোট ব্যাংক। আর এই সমস্ত শব্দবন্ধের পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে চর্চা চলছে, সেটা হচ্ছে নাগরিকত্ব নিয়ে। নদিয়ার বীরনগরে একাধিক ব্যক্তি সিএএতে আবেদন করে সম্প্রতি নাগরিকত্ব পেয়েছেন। অনেকে আবার এখনো নাগরিকত্বের অপেক্ষায় রয়েছেন, কিন্তু সিএএতে আবেদনের নথি দেখিয়ে এসআইআর এর নাম তুলতে পারবেন কিনা তা কিন্তু জানেন না। 9 ডিসেম্বর এই সংক্রান্ত মামলারই শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। চরকার চাকা ঘোরে, ঘোরে ভাগ্যের চাকাও। কপাল ফিরেছে লাতুরাম আর পদ্ম শিকদারের। আর বাংলাদেশি নন, সংশোধিত নাগরিকত্ব আইন বলে তাঁরা এখন থেকে ভারতীয়। দেশের প্রক্রিয়ার মধ্যেই এই প্রথম নদিয়া জেলায় এক দম্পতির মিলেছে এই নাগরিকত্ব সার্টিফিকেট। সিএএ ক্যাম্পে তারা আবেদন করেছিলেন এবং সেই আবেদন করার পর তাদের সার্টিফিকেট মেলায় রীতিমতো খুশি এলাকার মানুষ। 2 মাস পরে হিয়ারিং এর ডেট আসলো, হিয়ারিং করে আসলে পরে 2 মাস পরে আমরা কার্ড পেয়ে গেছি। ভোটের যে ফর্ম ফিল আপ আছে, ভোট যদি কাটিয়ে যায়, সিএর ফর্ম দিলে তার ভোট উঠিয়ে যাবে। চলতি মাসেই পদ্ম, লাতুরামের মতো আরো অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন বিএলওর কাছে। এই উদাহরণগুলো নাগরিকত্বের অপেক্ষায় থাকা অনেকের কাছেই আশার আলো। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু এখানে লুকিয়ে ফুরিয়ে বেশিক্ষণ মিথ্যা কথা বলে থাকতে পারবো না। নাগরিক কার্ড করে নিলেই আমাদের কোনো টেনশন থাকবে না। অন্যদিকে নাগরিকত্ব ইস্যুতে জট পেকেছে জলপাইগুড়িতে। সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতে 17/169 নম্বর বুথের বিজেপি সভাপতি জয় মণ্ডল 1998 সালে বাংলাদেশের মাদুরা থেকে এপারে আসেন। তাঁর এনুমারেশন ফর্মে মা বাবার নাম লেখা, কিন্তু এপিক নাম্বার নেই। ইনকোয়ারিতে ডাকবে, তখন আমি আমার যত আমার নথিপত্র আছে তখন আমি ওইগুলো জমা দেব। হ্যাঁ, সিএর ফর্ম ফিল আপ করা হয়েছে, সিএতে আমি অ্যাপ্লাই করছি। এতদিন লাভলি খাতুন, নিউটন দাসদের উদাহরণ টেনে তৃণমূলকে বিধে আসছে বিজেপি, কিন্তু এক্ষেত্রে অনুপ্রবেশ অস্ত্রকে বিজেপির বিরুদ্ধে কাজে লাগাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ঘুষপেটিয়া, শুভেন্দু অধিকারী বলছে যে রোহিঙ্গা, বিজেপির সমস্ত নেতারা বলছে যে বাংলাদেশি। তাহলে প্রমাণিত হচ্ছে কারা বাংলাদেশি, কারা ঘুষপেটিয়া, কারা হলো রোহিঙ্গা। আমার বুথ সভাপতি ফর্ম ফিল আপ করেছে সিএ এর মাধ্যমে। আগে তৃণমূলকে কোশ্চেন করেন যে তার বাপ ঠাকুরদাদের ডকুমেন্টস ঠিক না থাকলে তাদেরকেও সিএ তে আবেদন করতে হবে বা হয়েছে। নাগরিকত্ব ইস্যুতে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের শিকার হিন্দু বা অন্য সংখ্যালঘুরা অনেকেই সিএএতে আবেদন জানিয়েছেন। তাদের আবেদনের নথি কি এসআইআর এর জন্য গ্রাহ্য হবে? কলকাতা হাইকোর্ট এই আর্জি খারিজ করার পরে মামলাকারী সংস্থা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। আবেদন শুনেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি। তার আগে 9 ডিসেম্বর সুপ্রিম কোর্টে শুনানি। সিএকে একটা সময়বদ্ধ করতে হবে। এসআইআর এ যে 12টা ডকুমেন্ট স্বীকৃত বলে বলা হয়েছে, তার মধ্যে সিএ আবেদনপত্র নেই, সমস্যার সুরাহা হয়নি, তাই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। সেদিন আদালত সিএএতে আবেদনকারী শরণার্থীদের জন্য কোনো নির্দেশ বা রায় দেবে কিনা তা নিয়ে কৌতূহল 100%। নীলেশ্বর সান্যাল ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভি9 বাংলা। মতুয়াদের জন্য আমরা কিন্তু সবটা করেছি। হিন্দু শরণার্থী, তাদের কাছে ত্রাতা হচ্ছেন নরেন্দ্র মোদী। কেন মতুয়া সম্প্রদায়ের মানুষের অধিকারের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে না? কেন? বিজেপি, তৃণমূল এরা মতুয়া সমাজের মানুষকে দাবার বোরের মতো ব্যবহার করে। সবাই বলছেন মতুয়া অন্তপ্রাণ। কে কি করেছেন? বড় বড় ফর্দ তৈরি আছে মতুয়াদের পাশে থাকার কথা বলে। সবার নজর আসলে এই মতুয়া পুকুরে। ছিপ ফেলে বসে আছেন কিভাবে মতুয়া ভোট উঠবে, ছিপে উঠবে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তো আছেন অনেক দিন ধরে, টানা দুবারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। সঙ্গে মতুয়া ভোটের আর এক নিয়ন্ত্রক হিসেবে দাবি করা মমতা বালা ঠাকুর। তিনিও সাংসদ, তবে শাসক দলের এবং আরেকটি মতুয়া মহাসংঘের সংঘাতী নেত্রী।
এবার সেই মতুয়া পুকুরে ছিপ ফেলেছেন অধীর চৌধুরী থেকে সুজন চক্রবর্তী। ঘন ঘন যাচ্ছেন ঠাকুরবাড়িতে। সরাসরি দলের পরিচয় না থাকা মতুয়ারা আবার নেমে পড়লেন কার্যত ভোটের ময়দানে। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে কমিশনের অফিসে অভিযান মতুয়াদের। বলা ভালো মমতা বালা ঠাকুরের অনুগামীদের, কিন্তু সেই মিছিলে কোথায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ? মমতা বালার অনুগামীদের মিছিল, তিনিই তো এলেন না। মিছিলে যাকে সামনের সারিতে দেখা গেল তিনি আলোচনার কেন্দ্রে। অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, কার্যত মিছিলের মুখ হয়ে উঠলেন আজকে। সামনে অধীর, আশেপাশে সামনে পিছনে মতুয়ারা। কিন্তু কেন মতুয়াদের মঞ্চে বারবার? এটা সম্পূর্ণ একটা মানবিক কারণে আমার মনে হয়েছে এদেরকে সঙ্গে নিয়ে এদের কথাটা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা দরকার। এই বাংলায় মতুয়ারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহৃত হয়। ভোট ব্যাংক বাদ দিয়ে এই বাংলায় মতুয়াদের আর কোনো অস্তিত্ব নাই। এই যে নাগরদোলা দেখছেন, প্রত্যেকেই দোদুল্যমান। কখন যে কি বলছেন কি করছেন বোঝা খুব মুশকিল। একদিকে বিজেপির শান্তনু ঠাকুর, অন্যদিকে তৃণমূলের মমতা বালা ঠাকুর আর তার কন্যা মধুপর্ণা। শান্তনুর সঙ্গে রয়েছেন সুব্রত। এটা অবশ্য সাদা চোখে। পরিস্থিতি যেভাবে প্রতি মুহূর্তে বদলাচ্ছে তাতে নাগরদোলায় সহযাত্রী হয়তো যে কোনো সময় বদলে যেতে পারে। যেভাবে মতুয়াদের একটা অংশ এখন অধীরমুখী হয়েছেন। এই পার্লামেন্টে যেন ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ অর্ডিন্যান্স নিয়ে এসে যেন এই মতুয়া সম্প্রদায়কে এসআইআর থেকে মুক্ত করার ব্যবস্থা করা হয়। বঙ্গ রাজনীতিতে মতুয়া ভোট কেন এতটা গুরুত্বপূর্ণ তা একটা পরিসংখ্যানে স্পষ্ট। দেখাবো বিগবালে। দেখুন কেন বঙ্গ রাজনীতিতে মতুয়া ভোট এতটা গুরুত্বপূর্ণ যে সবাইকে গিয়ে ওই ছিপ ফেলতে হচ্ছে পুকুরে। রাজ্যে মতুয়া ভোটারের সংখ্যা প্রায় 1,80,00,000। এদের মধ্যে 100টা বিধানসভা আসনে মতুয়ারাই নির্ণায়ক, মানে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তার মধ্যে আবার 21টা আসনে মতুয়ারা বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ, মানে মতুয়া ভোটই ঠিক করে দেবে 21টা আসনে কে জিতবে কে জিতবেন না। মতুয়ার প্রধান আসন 21টা, তার মধ্যে বিধানসভা ভোটে 2021 সালে তৃণমূল জিতেছিল 12টায়, বিজেপি জিতেছিল 9টায়। লোকসভা ভোটে কিন্তু আবার একটু হিসেবের অন্যরকম হয়ে গিয়েছে। আরও অনেকটা বিজেপির দিকে হেলে পড়েছে ওই নাগরদোলার ভারসাম্য, যেটা কথা বলছিলাম। লোকসভা ভোট 2024-এ মতুয়া প্রধান লোকসভা আসনের সংখ্যা ছিল 4টে, তার 3টে, দুটোতে তৃণমূল, দুটোতে বিজেপি জয়ী, মানে একেবারে 50-50 অবস্থা দেখা গেল। এবার অনেকেরই প্রশ্ন, মমতাবালাপন্থী মতুয়াদের সঙ্গে মিছিল করে কি হাত মেলাতে চাইছেন অধীর, নাকি আসলে মমতাবালার ঘরের ভোট ব্যাংকে কৌশলে ঢুকে পড়লেন অধীর? কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে ঢাল করে 2002-কে একটা কাট অফ ডেট করে বাকি অংশের মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে। আপনারা এসআইআর করুন, আমরা বিপক্ষে নই। মৃত ভোটার যাদের একাধিক জায়গা নাম আছে সেই ভোটারদের নাম আপনারা আশঙ্কা করছেন যে ভোটার এসআইআর হলে পরে নাম বাদ যেতে পারে। প্রচুর মানুষের নাম বাদ যাবে। এসআইআর এর বিরুদ্ধে ঠাকুরনগরে আমরণ অনশনে বসেছিলেন রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামী মতুয়ারা। সেখানে একে একে যান অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী। অধীর মতুয়াদের বুদ্ধি দেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে, যার ব্যবস্থা তিনি করে দেবেন। দিল্লির ব্যবস্থা করতে গিয়ে রাজ্যেও কি তিনি অন্য ব্যবস্থা করে ফেললেন? অধীর চৌধুরী সবার আগে উচিত ছিল নির্বাচন কমিশনের এই তুগলকি ফরমানগুলো সমালোচনা করা, তাহলে ওনার এই মঞ্চে যাওয়াটা মতুয়া সম্প্রদায়ও সদর্থকভাবে নিতেন। কিন্তু উনি বিজেপির হাতেও তামাক খাবেন, গাছেরও খাবেন, আবার তলারও কুড়োবেন, দুটো একসাথে আমার মনে হয় না মতুয়ারাও খুব ভালো চোখে বিষয়টা দেখবেন। অধীরের মতলব নিয়ে সন্দিহান তৃণমূল। বিরোধী দলনেতা আবার অন্য অঙ্ক দেখছেন এখানে। এটা ইন্ডিজোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। গ্যাসের পাইপলাইন বসাতে জমি দখলের অভিযোগ, বাধা দিলে মারধরেরও অভিযোগ জমি মালিকদের। বিজেপি বলছে প্রশাসন ও শাসক নেতাদের মদতে জমি দখল হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল নেতা। জমির মালিকের কোনো পারমিশন নেই, তাও এরা কাজ করেই যাচ্ছে।
ফের কৃষকদের জমি দখলের অভিযোগ। এতজন লোক মিলে কাজ হাসিল করার জন্য এসছে। অভিযুক্ত সমাজ বিরোধীরা তৃণমূল নেতার অনুগামী বলে অভিযোগ। এই গাড়িটিতেও আজকে পাইপ এসেছিল। জলপাইগুড়ির পাতকাটা, পাহাড়পুর সহ একাধিক গ্রাম পঞ্চায়েতে একটি বেসরকারি সংস্থার তরফে মাটির নিচ দিয়ে পাইপলাইন বসানোর কাজ চলছে, কিন্তু অনেক জমি মালিকেরই অভিযোগ তার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ তারা পাচ্ছেন না। তাদের দাবি 1 ডেসিমেল জমি ক্ষতিপূরণ বাবদ জমি মালিকদের 28,000 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এই জমির দাম আরো অনেক বেশি, ফলে তারা জমি দিতে নারাজ। নোটিশও পাইনি এবং কোনো ক্ষতিপূরণ সম্বন্ধে কোনো আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। যেহেতু এটা এনআরএল কোম্পানি নিচ্ছে, এনআরএল কোম্পানি আমাদের সঙ্গে বসবে, যাদের জমি যাচ্ছে তাদের জমির ক্ষতিপূরণের এটা আলোচনা করবে, কত ক্ষতিপূরণ দেবে সেটা কোম্পানি বলবে, থার্ড পার্টি তো এখানে বলার কিছু নেই। এবার গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে সেই সব জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। কয়েকশো গুন্ডা নিয়ে গিয়ে চমকে ধমকে অনিচ্ছুকদের জমিতে পাইপলাইন বসানোর অভিযোগ। 300 থেকে 400 জন তো লোক হবে, কমসে কম 10-15টা গাড়ি, আবার টোটো, প্রচুর টোটো এসেছে বাইক নিয়ে। আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে আস্তানা করেছে। হ্যাঁ, তারপরে সব ক্রেন নিয়ে, সব ট্রাক্টর হাল নিয়ে সব পাইপ ফেলছে। এমনকি বাধা দিলে মারধর করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জমির মালিকরা। আমাদের জমি আমরা প্রাপ্য বিচার পাই না, প্রাপ্য টাকা পাই না। গুন্ডা নিয়ে আসে আমাদের নিজের জমির উপর বাধা দিতে যেয়ে আজকে আমাদের মারধর করা হচ্ছে। অস্ত্রও ছিল। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন অনিচ্ছুক জমি মালিকরা। জমি অধিগ্রহণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে থাকা গুন্ডা বাহিনী, এদের জানি না এদের ইন্টারেস্ট কি। গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারাই কাজ দেখবে, তাদের কাজ তারা বসে আছে, তারা নোটিশ করেনি, তারা জানে না। অথচ শাসক দলের লোকজন নেমে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। প্রশাসন এবং লোকাল এজেন্ট এই উভয় মিলে একসাথে কয়েকশো কোটি টাকা দুর্নীতি করছে। যদি অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, কয়েকজন জমি মালিকই বিজেপির কথায় অশান্তি পাকাচ্ছে। 90% লোক টাকা পেয়ে গেছে, এই কয়েকটা লোক এরা বারবার এদের নোটিশ করতে দিচ্ছে না। গতকাল যেটা ঘটনা ঘটছে সেই হিসাবে যে টোটাল এলাকার কৃষক যারা জমি দিছে, এই এনআরএল এর কাজটা হয়ে গেলেই তারা কিন্তু জমিটাতে কৃষি করতে পারবে। সেই ইয়াতেই টোটাল কৃষক এখানে গিয়ে চাপ তৈরি করে যে কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়। তৃণমূল সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল। এবার তৃণমূলেরই নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। অন্যদিকে জমি মালিকদের পাশে দাঁড়াচ্ছে বিজেপি। সামনেই বিধানসভা ভোট, এসবের প্রভাব কি ভোট বাক্সে পড়বে? উত্তর খুঁজছে উত্তর। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। কবি শঙ্খ ঘোষ যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চিত এই রাস্তা দিয়ে যেতে যেতে লিখতেন, মুখ ঢেকে যায় ধুলোর ঝড়ে। জাতীয় সড়ক থেকে 3 বাত্তি মোড় হয়ে এনজেপি স্টেশন যাওয়ার রাস্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই রাস্তায় পদে পদে বিপদ, আর দায় ঠেলাঠেলি শুরু রেল ও শিলিগুড়ি পুরসভার মধ্যে। এ যেন ধুলোর ঝড়, চোখ খুলে গাড়ি চালানোই চ্যালেঞ্জ। এবড়ো খেবড়ো রাস্তায় দুলছে গাড়ি, পর্যটক থেকে স্কুল পড়ুয়া প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত। শিলিগুড়ি লাগোয়া এনজেপি স্টেশন যাওয়ার রাস্তার অবস্থা এতটাই খারাপ, এই ভাঙা রাস্তা দিয়েই রোজ ছুটছে ভারী গাড়ি থেকে ট্রাক, ঘটছে দুর্ঘটনা। রাস্তা খুবই খারাপ, এটা রাস্তা খুবই খারাপ, অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। অনেকদিন ধরে খারাপ, অনেকদিন থেকে খারাপ এই রাস্তা। ধুলোর ঝড় প্রতিদিন, ধুলা ঝড়, তারপর গাড়ির ভাঙচুর হয়ে যায়। রাস্তার যা হাল, কি করে চলাচল করেন বলো না গো, অনেক দিন থেকে চলি, দুনিয়া অনেক গাড়ি চলে এই রোডে। ভাঙা রাস্তা, সব ভাঙা রাস্তায়, কেউ কথা বলে না। ভিআইপি লোক চলে, বড় বড় অফিসার চলে, কেউ কথা বলে না। রাস্তা এরকমই থাকে। প্রায় 1 কিলোমিটার রাস্তার এই অবস্থা দেখে টক টু মেয়রেও অভিযোগ জানিয়েছেন সাধারণ মানুষ। শিলিগুড়ি পুরসভায় পড়েছে অসংখ্য চিঠি, কিন্তু কোথায় কি? রাস্তা তো রেলের, পুরসভা ঠিক করবে কি করে? তাই সমস্যা সমাধানের থেকেও মানুষকে সচেতন করার উপর জোর দিচ্ছেন শিলিগুড়ি পুরসভার মেয়র। বলছেন রাস্তায় বোর্ড লাগাবেন, লেখা থাকবে রাস্তার রেলের, সারানোর দায় আমাদের নয়, সৌজন্যে শিলিগুড়ি পুরসভা। এই যে বিস্তীর্ণ রোড, শহরে মানুষ কি জানে, শহরের রাস্তা দিয়ে হাঁটছে, এটা পুরসভার রাস্তা। রেল আমরা বহুবার রেলকে বলেছি, কিন্তু বলছে যে ফান্ড আসছে না ওপর থেকে। দাদা আমরা কি করব, বহুবার মিটিং, আমাদের মিনিটসগুলো আছে। এই রাস্তা রেলের এবং রেলই এর রক্ষণাবেক্ষণ এবং মেনটেন্যান্সের দায়িত্ব লিখতে হবে, আমাদের লিখতে হবে মানুষকে সচেতন করার জন্য। তবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক রাস্তা সারাইয়ের দাবিতে রেলকে চিঠি লেখার পাশাপাশি মেয়রকে খোঁচা দিতেও ছাড়লেন না। উনি রেলের সাথে ওনার যখন প্রয়োজন পড়বে, রেলের জমির মধ্যে নিজস্ব নিয়ম ছাড়া, নিয়ম মেনে
যখন নির্মাণ প্রয়োজন পড়ে তখন কখনো কখনো শুনি নাকি উনি রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। ব্যাপারে কথা বলতে কি ওনার লজ্জা লাগছে? ঘটনাটা যেহেতু মানুষের, আমি নিজেই চেষ্টা করব আগামী 1-2 দিনের মধ্যে কথা বলতে। সমস্যা মানুষের, সমাধান করবে কে? তৃণমূল রেলের দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু নজির বলছে ভোট মন্ত্রে কাজ হয় ম্যাজিকের মতো। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিছুটা দূরে জলপাইগুড়ি পুরো এলাকায় রেল লাইন লাগোয়া একটি পাড়ার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। কারণ ছিল রেলের রাস্তায় কাজ হচ্ছে না। বাসিন্দাদের হুমকি শুনে ছুটে গিয়েছিল তৃণমূল পরিচালিত পুরসভা। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে এসআইআর এর কাজ যত বেশি এগোচ্ছে ততই কিন্তু প্রত্যেকটা অঙ্ক পাল্টে যাচ্ছে। যেমন এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপডেট এসেছে, রাজ্যে এখনো পর্যন্ত 21,45,000 মৃত ভোটারের নাম বাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাজ্যে 21,45,000 ভোটারের নাম বাদ পড়তে চলেছে, যারা প্রত্যেকেই মৃত। বিস্তারিত জানাবেন আমার সঙ্গে শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, দেখো, আপাতত মৃতের সংখ্যা সন্ধ্যে 6টা পর্যন্ত এসে দাঁড়িয়েছে গোটা রাজ্যে 21,45,000। এবং আর এরপর নিখোঁজ রয়েছেন প্রায় 5,53,000, স্থানান্তরিত 15,13,000, অর্থাৎ বিভিন্ন জায়গায় তাদের নাম রয়েছে। এবং 98,600 ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ এই গোটা 23,30,000 ফর্ম ফেরত পেয়েছেন নির্বাচন কমিশন। ডিজিটাইজেশন প্রক্রিয়া প্রায় যেহেতু 90% উপরে পৌঁছে গেছে, এই ফর্ম ফেরত আসার পরে আলাদা করে হিয়ারিং এর সুযোগ রাখছেন নির্বাচন কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। রাজ্যে এখনো পর্যন্ত 21,45,000 মৃত ভোটারের নাম বাদ যাচ্ছে। শুধুমাত্র উত্তর 24 পরগনায় বাদ যাচ্ছে 2,75,337 জনের নাম, যারা প্রত্যেকে মৃত বলে জানিয়েছেন বিএলওরা। সেই ডিজিটাইজেশনের পরে এই তথ্য আসছে। অন্যদিকে যদি আমরা দক্ষিণ 24 পরগনার দিকে নজর রাখি, সেখানে 1,39,009 জন ভোটারের নাম বাদ যাচ্ছে, যারা মৃত বলে ভেরিফিকেশনে তথ্য এসেছে। আরও 6 জেলায় রয়েছে যেখানে মৃত ভোটার বাদের সংখ্যা লক্ষাধিক। আচ্ছা শর্মিষ্ঠা, 3-এর সঙ্গে 3 মেশালে কি 20 হয়? অঙ্কের হিসেবে হয় না, কিন্তু হয়, জানো তো, কখনো কখনো হতেও পারে। ভোটের আগে নেতৃত্বের কাছে নম্বর তুলতে তৃণমূলের অঞ্চল সভাপতি নম্বরের হিসেব কি সুন্দর মিলিয়ে গুলিয়ে দিলেন। দেখুন, পঞ্চায়েত সদস্য বা কর্মীও নয়, ছাপোষা 6টা পরিবার সিপিএম থেকে জোড়া ফুলে যোগদান করিয়ে সে কি তৃপ্তি তৃণমূলের অঞ্চল সভাপতি। কিন্তু বেশিক্ষণ আর সইল কই, নম্বরে কারচুপি তো ফাঁস করে দিলেন নিজের দলেরই নেতা। যা শুনে সিপিএমের খোঁচা, এ তো যোগ করতে গিয়ে বিয়োগ হওয়ার জোগাড়। জামানো সিপিএমের একটা শক্ত ঘাঁটি, সেখান থেকে 20টা পরিবার আমাদের দলে আজকে যোগদান করলো। সিপিএমের 6টি পরিবার থেকে অন্ততপক্ষে 40 জন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। প্রথম জন তৃণমূলের অঞ্চল সভাপতি, দ্বিতীয় জন সেই অঞ্চলেরই তৃণমূল কর্মী। ঠিক কতগুলো পরিবার দলবদল করলো? দুজনের পরস্পর বিরোধী মন্তব্যে হিসেব গুলিয়ে যাচ্ছে তো। অঞ্চল সভাপতির দাবি 20, পরক্ষণেই সে দাবি খারিজ করে তৃণমূল নেতা বলছেন 6। কে ঠিক কে ভুল তা অবশ্য এই ছবিতেই খানিকটা পরিষ্কার। যোগদান মঞ্চে মেরে কেটে 5-6 জন। হয়তো কোনো এক দিব্য দৃষ্টিতে তৃণমূলের অঞ্চল সভাপতি দেখেছিলেন সংখ্যাটা 20। জলপাইগুড়ির ধূপগুড়িতে যোগদান অনুষ্ঠানের সব ছাপিয়ে আলোচনায় যোগদানে যোগ বিয়োগ। জামানো সিপিএমের একটা শক্ত ঘাঁটি, সেখান থেকে 20টা পরিবার আমাদের দলে আজকে যোগদান করলো। সিপিএমের 6টি পরিবার থেকে অন্ততপক্ষে 40 জন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। ধূপগুড়ির মাগুরমারি 2 অঞ্চলে অনেকদিন ধরেই তৃণমূলের দাপট। মাগুরমারি 2 পঞ্চায়েতে মোট আসন 19। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল 11টিতে জিতে ভোট গড়ে। বিজেপি পায় 5টি, সিপিএম 2 ও নির্দল 1টি আসনে জেতে। রবিবার দুপুরে ধূপগুড়ি দিয়ে যায় সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা। তার কয়েক ঘন্টা পরেই সিপিএমের ঘর থেকে লোক যোগদানের দাবি তৃণমূলের। এখানকার মানুষের আমি সাড়া পাচ্ছি, তারা আমার দলে আসার জন্য তারা অধীর আগ্রহী আছে। আমি 2-1 দিনের মধ্যে আবার জয়েনিং ওখানে করাবো, এবং যেখানে বিজেপির শক্ত ঘাঁটি সেই জায়গাটায় আমি জয়েনিং করাবো। সিপিএমের কোনো পঞ্চায়েত সদস্য দল ছাড়েননি, কর্মীরাও দলে আছেন। তাহলে এদের পরিচয় কি? বোঝাই যাচ্ছে যে এটা একটা সাজানো ব্যাপার। আর সিপিএমের কোনো লোক তৃণমূলে যোগদান করে নাই, তৃণমূলের লোকদেরই সিপিএম সাজিয়ে মঞ্চে হলো এটা একটা নতুন খেলা শুরু হয়েছে তৃণমূল। মাগুরবাড়ি 2 এলাকায় নূর সদ্য তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্ব পান, কিন্তু অঞ্চল বাড়াতে গিয়ে সেটা যে বুমেরাং হয়ে যাবে তার কে জানত। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। নদিয়ার চাপড়া হাটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ অভিভাবকদের। আইসিডিএস দপ্তর থেকে খাদ্য সামগ্রীর জন্য টাকা মিলছে না, সোনা বন্ধক রেখে ধার করে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পাল্টা দাবি অঙ্গনওয়াড়ি শিক্ষিকার। অঙ্গনওয়াড়ি কেন্দ্র যার উপর এলাকার বেশিরভাগ প্রসূতিরাই নির্ভরশীল, ছোট ছোট বাচ্চারা নির্ভরশীল, কিন্তু তাদের খাবার দাবার সঠিক দেওয়া হচ্ছে না, নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। পাল্টা কি যুক্তি দেওয়া হচ্ছে? আইসিডিএস দপ্তর থেকে খাদ্য সামগ্রীর জন্য কোনো টাকা আসছে না, সোনা বন্ধক রেখে ধার করে চালাতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র।